সর্বদাই ভ্রমণপ্রেমী বাঙালির খুব প্রিয় জায়গা হলো সমুদ্র সৈকত দীঘা। আমার পিছনে দেখুন বিরাট বিরাট ঢেউ ক্লান্তিহীনভাবে অবিরত আছড়ে পড়ছে সমুদ্র তটের এই বালিয়াড়িতে। সমুদ্র সৈকত এই দীঘাতে আপনারা আসবেন কিভাবে, কোথায় থাকবেন, কি খাবেন আর কোন কোন জায়গায় ঘুরবেন, খরচ কত হবে, সম্পূর্ণ জানার জন্য ভিডিওটা ভালো করে দেখুন। 12টার কাছাকাছি, 11:50 এখন বাজে। এই দীঘা প্ল্যাটফর্মে নামার পর জাস্ট বাইরে এখান থেকে আপনাকে অটো বা টোটো ধরতে হবে নিউ বা ওল্ড দীঘাতে যাওয়ার জন্য। তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্ডারি এক্সপ্রেস প্রত্যেক দিন দীঘাতে যায় এবং আসে। বাকি কি ট্রেন আছে সেটা আমি ডেসক্রিপশনে ডিটেলসে দিয়ে দেব। আর এই সড়ক পথে কলকাতার লেক টাউন, করুণাময়ী, উল্টোডাঙ্গা সহ বর্ধমান, দুর্গাপুর, হলদিয়া ও মেদিনীপুর থেকে প্রচুর বাস আসে দীঘাতে। আমাদের এখন গন্তব্য হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘাতে এই রুমটায় থাকার ব্যবস্থা হয়েছে আমাদের। এটা হচ্ছে এসি রুম। এসি রুমের আলাদা একটা বৈশিষ্ট্য, এসি তো আছেই, তার সাথে এই লাইটিং গুলো আপনারা পাবেন। এরকম ওয়ারড্রপ রয়েছে, টিভি সব ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, আর বাথরুমটা একবার একটু দেখি বাথরুমটা কেমন হবে। বাথরুমটা দেখুন আপনারা, বাথরুমটা মোটামুটি ফ্রেশ আছে। হ্যাঁ, যে বেসিন আছে, একটা আয়না দেওয়া আছে। হ্যাঁ, লাইটিং গুলো জ্বালালে বেশ ভালো লাগছে দেখতে ঘরটাকে। এখন এই যে বেড, পাশে ঠিক একই রকম ব্যালকনি রয়েছে। তো লাঞ্চ কমপ্লিট করার পর ঘুরতে এলাম নিউ দীঘার এই সমুদ্র সৈকতে। মাঝে দুদিনের বৃষ্টি, একটু স্বস্তি, আর কত সমুদ্রপ্রেমী মানুষ দেখুন এখানে এনজয় করছে। এরপরে আমরা নিউ দীঘার খুব কাছে থাকা এই ঢেউসাগর পার্কে চলে এসেছিলাম। এখানে টয় ট্রেন, স্টিমার সাফারি, সাইকেলিং, বাচ্চাদের প্লেইং জোন সবই রয়েছে। তবে আমার সাজেশন সন্ধ্যার পরে এই পার্কে আসুন লাইটিং দেখার জন্য। ওল্ড দীঘার কাছে থাকা এই মেরিন অ্যাকুরিয়ামটা দারুণ ভালো। এখানে জীবন্ত মৃত সমুদ্রের মাছ সহ সব প্রাণী পাবেন। 42 ফুট দৈর্ঘ্যের এই তিমি মাছটা দীঘার মোহনায় মৃত অবস্থায় পাওয়া যায়। এখন 5:30 বেজে গেছে। সকাল সকাল দীঘার সি বিচে আমরা চলে এসেছি। প্রচুর মানুষ এখানে ভিড় করছে। সবাই একটাই উদ্দেশ্য নিয়ে এসছে, সূর্য উদয়। তো অলরেডি আমাদের ভাগ্যে সূর্য উদয় দেখা হয়নি, কারণ সূর্য অলরেডি আকাশের মাথায় উঠে গেছে। তবে দেখতে বেশ মনোরম লাগছে পুরো পরিবেশটা। সুন্দর সুন্দর সূর্য উঠেছে। আর এদিকে বোট রাইড, হর্স রাইড এগুলো সমস্ত শুরু হয়ে গেছে। মানুষজন অলরেডি আস্তে আস্তে ভিড় করতে শুরু করেছে। আর এখনই আমি দেখলাম বেশ কয়েকজন অলরেডি স্নান করতে শুরু করেছে। সকালের এই সি বিচের উপরে হাঁটতে দারুণ লাগছে। এটাও কিন্তু বেশ একটা আলাদা একটা পাওনা। সকালবেলা নিউ দীঘার কাছে এই যে স্টার টিফিন সেন্টারে আমরা খেতে এসেছি। তো এখানে দেখছি কচুরি পাবো, পেঁয়াজি। এই যে সকাল সকাল এরা চপ ভেজেছে বেশ সুন্দর। আর দেখছি বেগুনি আছে, ডিম টোস্ট আছে। এখন দেখি আমরা কি খাই। এটা দিয়ে শুরু হলো। টেস্টি। আচ্ছা, এখন বাজে 9টা বেজে গেছে। তো আমরা আজকে প্ল্যান করেছি যে এখান থেকে আমরা নিউ দীঘা সি বিচ ধরে ওল্ড দীঘা, ওল্ড দীঘা থেকে শঙ্করপুর, তাজপুর আর দীঘা মোহনা ঘুরে একটা ঐতিহাসিক জায়গায় যাব। তো চলুন আমার সাথে। ঐতিহাসিক জায়গাটা কপালকুণ্ডলা মন্দির, সেই বঙ্কিমচন্দ্রের স্মৃতি যে মন্দিরকে নিয়ে, সেই মন্দির আমরা আজকে দেখতে যাব। সেই সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকবে, আপনারা থাকুন। আর এটা হলো মন্দারমণি সি বিচ। মন্দারমণি সি বিচের উপর আমরা এখন দাঁড়িয়ে আছি। মন্দারমণি সমুদ্র সৈকত জেট স্কাইং, সার্ফিং এবং মোটর বোট ভ্রমণের জন্য বিশেষভাবে বিখ্যাত। খুবই সুন্দর এই সমুদ্র সৈকত। এখানে যেমন বিশ্ব বাংলার লোগোটা আছে। এখানে প্রচুর হোটেল রয়েছে। এই সমুদ্র সৈকতের ঠিক পাশে এই মনসা মন্দিরটা রয়েছে। থেকে আমরা কপালকুণ্ডলা মন্দির দেখার জন্য কাঁথির দরিয়াপুর গ্রামে চলে এলাম। কপালকুণ্ডলা প্রাচীন মন্দিরটা দেখতে যাওয়ার পথেই এই দরিয়াপুর গ্রামে শুরুতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা স্ট্যাচু এখানে দেখতে পাওয়া যায়। আচ্ছা দেখুন, স্ট্যাচুটার ঠিক পাশে দেখুন এটা শতাব্দীর প্রাচীন আর একটা মন্দির। কিন্তু ভিতরে একবার ঢুকি। এই যে মন্দিরটার ভিতরটা একটু দেখায় আপনাদের। এটা একটা শিব মন্দির বোঝাই যাচ্ছে, কারণ শুরুতেই নন্দীবুলকে আমরা দেখে নিয়েছি। হ্যাঁ ঠিক তাই, ভিতরে শিব পার্বতী বসে আছে।
বন্ধুরা, এই মন্দির প্রাঙ্গণে চলে এলাম। এখানে এক বয়স্ক ব্যক্তির কাছ থেকে এই মন্দিরের ইতিহাসটা এবার শুনবো। আমার নাম ভোজক জানা। সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভিড়ল, ভিড়ার পরে রান্না হবে, জারণ নেই, তখন নবকুমার গেল জারণ আনতে গিয়ে নবকুমার আর ফিরল না। নৌকো লোক বললো, ভাবলো এ বাঘে খেয়ে গেল, একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল, ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকে যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে, তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন, সে দেখে ইতিহাসটাকে নিয়ে এইখানে লিখেছিলেন। আর এইখানে নবকুমার কোথায় বাঁধা ছিল, কোন পথ দিয়ে বের করেছি ভিতরে দেখাবো। আর আমি এইখানে কপালকুণ্ডলা বই সিনেমা দেখছেন, এইখানে রঞ্জিত মল্লিক, মহুয়া, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এইখানে শুটিং করেছিল, এইখানেই শুটিং হয়েছিল কপালকুণ্ডলা বই। আর আপনাদের দেখাবো, চলুন, যে নবকুমার কোথায় বাঁধা ছিল, কোন পথ দিয়ে বেরিয়ে গেছে, ভিতরে চলুন। চলো, নবকুমার এই দরজার গায়ে বাঁধা ছিল, খুলে পড়ে গেছে এই দরজা, গেটের সামনে, গেটটা দরজাটা খুলেছে, খুলে গেছে। আচ্ছা, এইখানে যে আটখানা ছিল, তাকে এই পথ দিয়ে নিয়ে পালিয়ে গেছে কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা এই মন্দির দেখে আমরা অভিভূত হয়ে পড়লাম। এরপর এই গ্রামের বাসিন্দাদের বিদায় দিয়ে আমরা আবার দীঘার দিকে ফিরে চললাম। যার পথে কাঁথির মা তিলোত্তমা হোটেলে আমরা দুপুরের লাঞ্চ সারলাম। কেমন খাচ্ছেন স্যার? দারুণ। আফতাবদা, খাওয়া ভালো হচ্ছে, মেনু কেমন? এখানকার খাবার খুবই টেস্টি ছিল। শঙ্করপুরের সি বিচে আমরা এখন সবাই বসে রয়েছি, দারুণ। এখানে মানে এখন জোয়ার চলে গেছে, ভাটা চলে এসছে। এখানে স্যার ধ্যান করছে আর বৌদি পাশে বসে আছে। এবার দেখুন এই যে বালিয়ারির উপরে সমুদ্রের ঢেউগুলো কি সুন্দর এসে আছড়ে পড়ছে। এই যে সামনে দেখুন সিমেন্টের যে স্ল্যাবগুলো করা আছে, এখানে বসে খুব সুন্দর সামনের সমুদ্রের দৃশ্য অনুভব করা যায়। এই শঙ্করপুর সি বিচের ঠিক উপরের দিকটা দেখুন, এই যে তিমি মাছের একটা স্ট্যাচু করা আছে, আরো রয়েছে এখানে ব্যাঙের ছাতা রয়েছে, একটা হাঙরের বড় মুখ রয়েছে, হাঙরের মুখের দুদিকে দুটো দুটো চারটে ডলফিন লাফাচ্ছে, এমন একটা দৃশ্য। এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় প্রচুর টুরিস্ট যারা নিজেদের সেলফি তোলে, ছবি তোলে। আর এর জাস্ট সামনে এই চেয়ারগুলো পাতা আছে, এখান থেকেও আপনি খুব সুন্দর সমুদ্রের দৃশ্য অনুভব করতে পারবেন। এদিনও সমুদ্র সৈকতে সূর্যের এই লাল ও কমলা রঙের প্রতিসরণ দেখে রৌদ্র উজ্জ্বল একটা সকালের শুরুটা হয়েছিল। এখান থেকে চলে আসলাম উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় সামুদ্রিক মাছের বাজার দীঘার মোহনায়। আপনি যদি এখানে থেকে রান্না করে খাওয়ার ব্যবস্থা করেন, তাহলে সকালবেলায় এখান থেকে মাছ কিনে নিয়ে যেতেই পারেন। এখান থেকে চলে আসলাম এই ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। দেখুন সুন্দর একটা তোরণ দ্বার এখানে করা আছে। সন্ধ্যেবেলা রং বেরঙের লাইটে সেজে ওঠে এই জায়গা। প্রচুর মানুষের ভিড় হয় এখানে। ছোটদের খেলনা, কাজু বাদাম, শঙ্খ, মাছ ভাজা সবই পাবেন এখানে। 20 একর জায়গার উপর 200 কোটি টাকা খরচ করে দীঘা স্টেশনের কাছে এই জগন্নাথ মন্দির নির্মাণের কাজ এখন চলছে। যাওয়ার পথে খুব সুন্দর এই রাধাকৃষ্ণের মন্দিরটা পড়বে। মন্দিরের কাজ খুব সুন্দর, শেখর দেউল স্টাইলের এই মন্দির। ভিতরে ফটো তোলা নিষেধ ছিল, তাই আর তুলতে পারলাম না। উড়িষ্যায় যাওয়ার পথে এই যে কাজু গাছের জঙ্গল, ছোট ছোট কাজু হয়ে আছে, এই যে ঝুলছে কাজু। এখান থেকে চলে আসলাম উড়িষ্যার বালেশ্বর জেলার কুম্ভীরগাদি গ্রামে। এখানে রয়েছে বাবা ভূষণ্ডেশ্বর শিবের মন্দির। 1/3 দৃশ্যমান 14 ফুট লম্বা এই শিবলিঙ্গটি। এই শিব মন্দির থেকে ফেরার পথে চলে আসলাম উড়িষ্যার এই বালেশ্বর জেলার বিচিত্রপুরে। অবাক বিস্ময় হয়ে দেখলাম এটা যেন একটা মিনি সুন্দরবন।
শ্বাসমূল ঠেসমূল নিয়ে দাঁড়িয়ে আছে ম্যানগ্রোভ অরণ্য। ছোট ছোট লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। জনপ্রতি 200 টাকায় খুব ভালো বোটিং করানো হয় এখানে। এর কাছেই থাকা এটা সুবর্ণরেখা নদীর মোহনা। এখানে নদী অনেক চওড়া হয়ে গেছে আগের থেকে। আর যেখানে একজন মাঝির সাথে আমার একটু কথা হলো, বললো যখন ইলিশের সময় ইলিশ ধরা হয় এখান থেকে প্রচুর ইলিশ মাছ ওঠে, আর ইলিশ প্রচন্ড সস্তা হয়ে যায়। কলকাতাতে যদি 1000 টাকা ইলিশ বিক্রি হয়, সেটা এখান থেকে 250 থেকে 300 টাকায় সেই ইলিশটা পাওয়া যায়। এটা বলার যে এই মোহনাতে যদি দীঘা ঘুরতে আসেন, তাহলে এই মোহনা থেকে এসে একবার ইলিশের সময় আসলে ইলিশ কিনে নিয়ে যেতে পারেন। দেখুন এই নদীগুলো সব নিজের নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এই নৌকাগুলোতে ইলিশ ধরা হয়। আর এই আরো আমি ওর থেকে জিজ্ঞেস করছিলাম যে এই 3 মাস মানে তার মধ্যে এই এখন চলছে, এটা মে মাস, এই সময় ইলিশ ধরা বা কোনো রকম মাছ ধরাই নিষেধ, কারণ এটা মাছের প্রজননের সময়, সেজন্য মাছ ধরা এই সময় নিষেধ থাকে। এই যে সব এই নৌকাগুলোই যায় মাছ ধরতে। তাও এই চিংড়িগুলো এখান থেকে ধরা হয়েছে। এখান থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম উড়িষ্যার বিখ্যাত এই চন্দনেশ্বর শিবের মন্দির। উড়িয়া ক্যালেন্ডারের প্রথম দিন মানে 13 অথবা 14 এপ্রিল এখানে একটা বিশাল বড় মেলা বসে। এছাড়া নানা ধরনের মনস্কামনা নিয়ে সারা বছর প্রচুর মানুষ এই মন্দির প্রাঙ্গণে আসেন। আরও এই মন্দিরের একজন সেবায়তের থেকে জানতে পারলাম, সন্তান প্রাপ্তির মনস্কামনায় সারা ভারতবর্ষ থেকে বহু মানুষ এই মন্দিরে এসে শিবের পূজা দেন। চলুন মন্দিরের গর্ভগৃহটা আপনাদের দেখাই। এখান থেকে চলে এসেছিলাম উড়িষ্যার এই তালসারি সি বিচে। মাছ ধরার জন্য এই সি বিচ খুবই বিখ্যাত। আমাদের ড্রাইভার দাদার থেকে জানতে পারলাম, অন্যায় অবিচার সিনেমায় উৎপল দত্ত মানে মহেশ মান্নার মাছের আড়ত ছিল এটা। এরপরে আমরা দেখেছি উড়িষ্যার মধ্যে বাঙালির গোয়া এই উদয়পুর সি বিচ। এখানে সমুদ্র থেকে ধরা তাজা মাছ ভাজা আর তার সাথে তৃষ্ণা মেটানোর জন্য নানা ব্র্যান্ডের হট ড্রিঙ্কস রয়েছে। চারিদিকে লাউড স্পিকারে ফেভারিট গান চলছে আর তার তালে তালে চলছে ডান্স। তবে প্রচন্ড গরমের জন্য আজকে দেখলাম এই সমুদ্র সৈকতে ভিড় বেশ কিছুটা কম আছে। যারা রোমাঞ্চ পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে এই সি বিচ। এখানে স্পিড বোটে ভ্রমণ বা সমুদ্র তটের বালিয়াড়িতে বাইক চালানোর মজা নিতে পারবেন আপনি। সমুদ্র সৈকতে সাবধানে ভ্রমণ করুন, পড়ে যাবেন না। সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।